সময়টা বিকেল 4:30। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 বা 24 বছরের মতো হবে। ছেলেটার পোশাকে ঠিক নেই। পেছনের শার্টের কলার নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনে পথশিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই, কি হয়েছে? এভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই, দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, তোরা কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1,000 টাকার একটা বান্ডিল বের করে তাদের তিনজনকে মেল করে দেয়। পথশিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক। অবাক হওয়ারই কথা। গায়ের কাপড়ে কোনো বাস নেই। ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্টটা পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া, তুমি কে? আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসেই বলল, আমি নীল। আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নেই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টে রে। তোরা যেমন আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা হেসেই বলে, আমিও তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ায় মানুষ টাকার পিছনে ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছনে ঘুরে দিন শেষ করে, বুঝলে? পথশিশু ছেলেটার কথা কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা। তাহলে তাদের কাছে কেন এত টাকা নেই? যা, যে যার কাজে যা। আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাই। নীল হেঁটে চলে যায় ছোট্ট একটি টিনের ঘরে। গিয়ে চৌকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চৌকিতে। মা, জানো, তোমার ছেলে এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে রেখে। জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। মনে পড়ে যায় সেই ছোটবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সেই অমানুষগুলোর কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল চোখের পানি মুছছে। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারদিন, কই তুই? ভাই আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকে নিয়ে আসিস। ওকে ভাই। নীল কল কেটে চৌকিতে গায়ে দিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইমে চাই। টাকা ছাড়া তার আর কিছু প্রয়োজন নাই। এমপি, মন্ত্রী, মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরেই আলম ফারদিন চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে। চোখ খুলে কথা বলবে, এর আগে কথা বলার সাহস তাদের নাই। 32 মিনিট ফারদিন আর আলম দাঁড়িয়ে আছে। 32 মিনিট পরে নীল চোখ খুলে দেখে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছনায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছি না। ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই, মিনিস্টার দেখা করতে চায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে চায় জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। ওকে ভাই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন আলম চলে যায়। সময় রাত 10টা বাজে 9 মিনিট। নীল সিগারেটের জন্য পকেটে হাত দিয়ে দেখে সিগারেটের প্যাকেট আছে, কিন্তু সিগারেট নেই। নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাতটা ধরে একটু দূর যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পিছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে আসে, সামনে বলে, সরি, খেয়াল করি নাই। নীল একধানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায়ও মেয়েটার পুরো মুখটা ফেসে উঠেছে। এই যে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ, শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে বাইরে কেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখি নাই এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানে। ও। আমি নীলাদ্রি। আপনি? আমি নীল। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। আরে আমাদের নামের মাঝেও মিল আছে। থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। হুম। ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। হুম।
নীলাদ্রি চলে যায়। নীল সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকেই বলে, ভাই আবিরকে খুঁজে পেয়েছি। হি হি হি, নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। নীল বের হয়ে তার বাংলোতে যাবে। সেই বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে। দুই দিকে দুইটা জানলা, পিছন থেকে একটা দরজা আছে। সেখানে দিয়েই ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পর সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয় আবিরের সামনে। নীল সেই চেয়ারে বসেই বলে, কিরে তুই তো খুব চালু মাল রে, এত টাকা নিয়ে ঘুরিস, তোর তো বুকের পাটা আছে রে। দেখ তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দিবে, আমার ভাই বলে দিলাম। কি বললি তুই? এই শহরের তুফানকে মারার মানুষ এখন পয়দা হয় নাই? পাওয়ার যার এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপর ঘুমাবো। সেটাই হয়েছে, তার কথা আমি রেখেছি। তোর বাপ কি করবে রে এই তুফানকে? তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে তুফান। রাখ তোর বালের প্যাচাল, ক্রেডিট কার্ডটা কই বল। আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছুই পারি ফারদিন। জি ভাইয়া। ওকে চেক কর। ওকে ভাইয়া। ফারদিন আবিরকে চেক করে, কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ভাইয়া পাচ্ছি না। নীল জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। তুফান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ আমি বের করি ক্রেডিট কার্ড। তুফান আবিরের পায়ের নিচে জুতায় গুলি করে। তার পায়ের আঙ্গুল থেতলিয়ে যায়। নীল তার হাতে জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এটাই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভিতরে আঙুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গায় মিশিয়ে রাখা। ফারদিন তাই করে, সত্যি ক্রেডিট কার্ড। তুফান মুচকি হেসেই বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। জি ভাইয়া। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যুকে ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে পারলে তুই আর এই শহরে জ্যান্ত থাকবি না বলে দিলাম। কি বললি? তোর ভাই ডেভিড মারবে? হাসি পেল রে। যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলে তুফান আবিরের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আবিরের লাশটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। তুফান ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে। ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই তুফানের প্রঙ্গল প্রিন্টের সিস্টেম করা। তুফান সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বুঝে যায় তার বশ আছে। সেই দিন অনেক রাত পরে ঘুমায় তারা তিনজন। সকাল ছয়টা। সকাল ছয়টা। বস, আবির ভাই খুন হয়েছে? সেই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না ওপাশ থেকে। আবিরের লাশের কথা শুনে তার ভাই হতভম্ব হয়ে যায়। কে খুন করেছে তার ভাইকে? সেই লোকটা জোরে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ডেভিডের ভাইকে মারার? আশা তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই, যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খুঁজে নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস? বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে? তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যেই করেই হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নিবে। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। চোপায় বসে গল্প করছে ফারদিন আর আলম। নীলকে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। নীল বলে, কিরে তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো? তুমি ভাবলে কি করে বলো তো? হয়েছে, আর এখন খাবো। তারা খেয়ে চোপায় বসে গল্প করে। একটু পরে ফারদিন আলম চলে যায়। নীল রুমে চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে নীল পুরোই অবাক। কালকের রাতের কিছু ছবি হাবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট্ট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার তুফান ওরফে নীল।
নীল ভয় পায়, তার গোপন নাম জানে কি করে। নীল তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। কে নীলের সাথে এমনটা করতে পারে? নীলকে অনেক ভাবাচ্ছে সেই বিষয়টা। নীল ভেবেই পাচ্ছে না। আমার বাংলোর খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? দূর, আর ভাবতে পারছি না। যে করে হোক বের করতে হবে সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজে হাতে দিব। ডেভিডের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ এই শহরে তন্ন তন্ন করে খুঁজ, কে মেরেছে আমার ভাইকে, আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। নীল বাহিরের টং দোকানের সামনে বসে সিগারেট টেনে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপনের বাজে কিছু কথা। নীল সেই দিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার ওড়না ধরে টানাটানি করছে। নীল এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করছিস, আবার আমাকে বলছিস কেন বলতে হবে? দেখ, ভালো করে বলছি, এখান থেকে চলে যা। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। নীল একটা ছেলের কলার টেনে কানে কানে বলে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় বড় করে তাকায় তার দিকে। হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দিব। ভাই এবারের মতো মাফ করে দিন। যা। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুচকি হেসে সেখান থেকে এসে আবার টং দোকানে বসে আর সিগারেটটা জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আশাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই, কার তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নাই। কিছু খেয়ে নিন না, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দিব সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নেই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সেই রাতে কে ছবি তুলেছে, তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে সেটা জানতে হবে। এইসব ভাবছে, হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার না দেখেই কল রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা মেয়ের কণ্ঠই বলে, কি মিস্টার তুফান ওরফে নীল, খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান। এটাও জানি নিজের বাবাকে নিজেই গলা টিপে মেরেছ। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু নিয়েছিস কেন আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্য থেকে যাক না। এত তারা কিসের মিস্টার তুফান? নীল মুচকি হেসে বলে। ওকে। অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতেই পারছে না এই মেয়েটা কে হতে পারে। মিলি হবে না। না, সে কিভাবে হবে? তাকে তো আমি নিজের হাতেই মেরেছি। মরা মানুষ এসব কিভাবে করবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলতে চাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দিব আপনাকে। নীল ফোন কেটে দেয়। মুচকি হেসে ঘুমের রাজ্জায় পা বাড়ায় নীল। যার বাবা নাই সে বুঝে বাবা জায়গাটা কতটা দামি। যার বাবা নাই সে বুঝে বাবা জায়গাটা কত একটা দামি জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার অনেক কষ্ট চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমন আমার কাছে আমার বাবাই সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়ে ছাড়বো। অপেক্ষা কর তুই। গেম তুই একাই খেলতে পারিস না, আমিও পারি। আমিও পারি রে গেম খেলতে। সকালবেলা নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাইয়া, ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। নীল ডেভিডের কথা শুনে বিছনায় উঠে বসে বলে। ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখে হেসে দেয়। যাক, সকালটা হাসি দিয়ে শুরু করা যাক।
নীল আবার হেসে ওঠে। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11টা বেজে 4 মিনিট। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বার দেখে হালকা মুচকি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলছো। ডেভিডের ভাইকে মেরে ফেললে। ডেভিড কিন্তু সাধারণ মানুষ নয়। এই তুফানের সাথে পাঙ্গা দিবে এমন মানুষ জন্মই হয়নি এই পৃথিবীতে। মিনিস্টার, তুই হয়তো জানিস না এই তুফান কি করতে পারে। জানি, তুমি কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের সায়নের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার ভাইয়ের মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমেই থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দিছি। সে বেশি পক পক করলে আমার মাথা গরম হয়ে যাবে বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ডেভিডকে কিছু করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলেন তো, ডেভিডের কাছে এই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ডেভিডকে দেখেছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনার জগতে পা বাড়ায়। সে এটা কেন করবে? ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছে কেন? ডেভিডের সাথে তার কিসের সম্পর্ক? কিছুই ভেবে পাচ্ছি না। সে কি করতে চাচ্ছে? শালি, তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব। বিকেল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস। তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দিব। আসাদ। জি বস। আশরাফুলকে বাংলাদেশে আসতে বল, আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে, সিগারেট টেনে যাচ্ছে একটার পর একটা। ভাইয়া, কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ডেভিড বেশি বাড়াবাড়ি করলে তাকে একেবারে শেষ করে দিব। না, এত তাড়া কিসের? আগে খেলতে দে 1-2 গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবি। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিয়েছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারিস না? কেন এই ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস, এটা রহস্যের খাতায় লিখে রাখ। নীল মুচকি হেসেই বলে। ওকে, লিখে রাখলাম। আর কি বললি তুই? খেলবি? তাও আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্ট হয়ে গেলি রে। এই দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করবোই আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। মেয়েটা কি করতে চাচ্ছে? সবচেয়ে বড় কথা, আমার সাথে তার কিসের শত্রুতা সেটাই খুঁজে পাচ্ছি না। ভাই, কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যান। নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পিছন থেকে ডাক দেয়। নীল পিছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে। মেয়েটার কাছে এসে বলল। কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত। না, আপনি এই সময়? না, বাসা থেকে বের হই না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। নীল নীলাদ্রির সাথে যায়। একটু যেতেই দেখে ফুচকার দোকান। নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছে। নীলাদ্রি বলে। আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো, কি ভাবেন? কিছু না। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না নিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যি মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। যে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায় সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে। কি হলো, খাচ্ছে না কেন? কই, খাচ্ছি তো। আমার জীবনে ভালোবাসা নাই। কোনো গ্যাংস্টার জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে।
কখন কোন দিক থেকে গুলি এসে বুকে লেগে মরা লাশটা মাটিতে পড়ে থাকবে বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়েই আর খাবেন না? ওকে, দাঁড়ান বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিচ্ছি, আপনার দিতে হবে না। চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। নীল নীলাদ্রিকে নিয়ে বাইকে ওঠে। নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 10:12। নীল বসে আছে ক্লাবে, সিগারেট হাতে। 4-5টা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইক চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইকটা আটকায়। নীল বাইক থেকে নেমেই বলে, কি হয়েছে ভাই, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? তোর জানটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি রে। নীল মুচকি হাসে। এই হাসির কারণটা হয়তো তাদের জীবনটা কেড়ে নেওয়ার কারণ। তাই নাকি? এই কয়েকজনে আমার জীবন নিবি? আমরা আছি 11 জন, আর তুই একা, পুচকা একটা ছেলে। তোকে মারতে আমি একাই যথেষ্ট রে। নীল এবার জোরে হেসে ওঠে। তারা নীলের কাছে এসে হাসি দেখে একটু ভয় পায়। কি রে, আয়, মারবি না আমাকে? প্রথম ছেলেটা হকি স্টিক নিয়ে নীলের সামনে এসে বাড়ি দিতে চাপে। এই মুহূর্তে নীল গড়িয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠিয়েই বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পিছন থেকে 9mm কেলারের 2টা পিস্তল 2 হাতে নেয়। ডিরেক্ট সব কয়টাকে কপাল বরাবর গুলি করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে, কি রে, আয়, মারবি না আমাকে? ছেলেটা নীলের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমার জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবনে এই ভুল করবো না প্লিজ। নীল মুচকি হেসেই বলে, কে পাঠিয়েছে তোদের? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করবো না। নীল ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। বল। ডেভিড, ডেভিড ভাই পাঠিয়েছে আমাকে আপনাকে মারার জন্য। নীল হেসেই বলে, আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারোর হয় নাই। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই রে। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতন মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুচকি হেসে বাইকে বসে ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসার দিকে চলে আসে। ফ্রেশ হয়ে বিছনায় বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনও সিম কোম্পানিতে তৈরি হয় নাই। এই নাম্বারে কোনো ক্লো পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই এটা হয়তো নেট কানেকশন নাম্বারে থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা তুই। কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। নীল ফোন কেটে দেয়। ভাবনায় পড়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS-ও আসে, কলও আসে, তাহলে সেই নাম্বারটা কোম্পানিতেই নেই? দূর, মাথা ব্যথা হয়ে যাবে আমার সব ভাবতে ভাবতে। সে কি চায় আমার কাছে? তার কি ক্ষতি করেছে আমি? আমার পিছু নিয়েছে কেন সে? আমার সাথে তার কিসের এত শত্রুতা? সে যাই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। এই তুফানের সাথে যে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব শালির বাচ্চাকে। বস, তুফান সবগুলাকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলা সেই লাশগুলাকে উধাও করে ফেলছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা যাবে না, তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলেছে, সে কবে বাংলাদেশে আসবে? বস, 3 দিন পরে আসবে ছোট সাহেব। ওকে আসুক আমার ছেলে, পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দিব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিব। বস, ছবিগুলা যে পাঠিয়েছে সে কে? আপনি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালেও আমি বুঝতে পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু সেই কে বস? সে কিভাবে ছবিগুলা তুলেছে? আর আপনাকেই বা কিভাবে চিনে? আমার মনে হয়
তুফানের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলা আপনার কাছে পাঠাবে কেন? যেই কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভাবছি, সে আমাকে কিভাবে চিনে। আমার শুধু তুফানকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়া একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা যায়, আর একজন ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই অপেক্ষা কর, খুবই শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আনন্দ নিব। হা হা হা। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নেই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি, পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা মনে হয় খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা। ওপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষ প্রেম ভালোবাসার কষ্ট পেয়ে রাতের পর রাত কান্না করে বালিশ ভেজায়, আর আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2:47। নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেয়ের সিপের ভিতর থেকে 3টা প্যাকেট সিগারেট নিয়ে আবার বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নাম্বারটা দেখে মুচকি হাসে, রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুবই ভয়াবহ হবে রে। তুই কি মনে করছিস আমি কিছুই বলবো না? তুই ভালো করেই জানিস এই ডেভিড কি করতে পারে। আজারা পেশাল পড়ার জন্য কল দিয়েছিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করে জানিস ডিব্বার বাচ্চা। আমার সাথে লাগতে আসিস না, আগুনে পা রাখতে যাইস না, পা সহ শরীরটা পুরো ছাই হয়ে যাবে। নীল রেগে কলটা কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারতেছি না, নাম্বারও নিয়েছি, বলেছি কল দিব, পরে আর দেইনি। নীলাদ্রি এইসব কথা নিজেই বলে, আবার হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কথাই আছে না, লজ্জায় নারীর ভূষণ। নিজে বলছে, আবার নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবা হচ্ছে। নীল বসে আছে সোফায়, সাথে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই দেওয়া হয় নাই, আজকে বিকালে দিব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাব। বিকাল 5টা। নীল ফারদিন আলম এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানায় বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমারই এতিমখানা। মা মরে যাওয়ার পর এই এতিমখানাটা নিয়েছি। অনেক ভালো। এরা দুজন কে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যায়। নীল ফারদিন আলমকে নিজের ভাইয়ের মতো করে দেখে, কোনো কিছু কষ্ট হতে দেয় না। নীলাদ্রি বলে, চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? না, কিছু বলি নাই। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রিকে বাসায় দিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। নীলের হাতে সিগারেট, একটু পরপর সিগারেট টান দিচ্ছে। ল্যাম্পোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তাটা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরে যে যার ঘরে বসে থাকে, হলেও বাহিরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সে এই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ গায়ে চাপ দিয়ে আরও নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবে। নীল এইসব কথা ভাবতে ভাবতে চলে আসে উত্তরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, নাহলে মেরে ফেলবো। নীল দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড়খোর। নীল মুচকি হাসে। ছেলেগুলো নীলের মুচকি হেসে দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে, তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ।
নীল এবার জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবু তারা ছাড়ার পাত্র না। দেখ, হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করব না। আমাকে কিছু করার আগে তাদের জীবনের কথা একটাবার চিন্তা করিস। আমার শহরে ছিনতাই করছিস, একটাবার ভাবলি না এটা কার শহর? এই শহরে রাজত্ব করে কে? এই, তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলছি, সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পিছন থেকে হাত দিয়ে কোমরের দুই সাইড থেকে দুইটা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই দুইটা জিনিসই আছে, নিয়ে যা। ছেলেগুলো বড় করে ঢোক গিলে চোখ বড় করে তাকায় নীলের দিকে। নীল বলে, কি রে, নে, নিয়ে চলে যা, তবু আমাকে মারিস না। ভাই নে, নিয়ে চলে যা। ছেলেগুলো নীলের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন আমাদেরকে, আমরা চিনতে পারি নাই। ভাই আমাদের জীবন ভিক্ষা দিন, এই জীবনে ছিনতাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই তুফান কাউকে মাফ করে না। যে এই তুফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনো এই তুফান বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। উপরে ভালো থাকিস, গুড বাই। বলে 4টা বুলেট 4 জনের মাথায় ভরে দেয়। 4 জনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরে কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। নীল সেখান থেকে চলে আসে বাসায়, এসে বিছনায় গালিয়ে দেয়, সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। রাত 2টা। নীলের ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হাই তুফান, ঠান্ডা মাথার গেমার। কেন কল দিছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি কত বুকের পাটা তোর। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ডেভিডের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন নিয়েছিস? এটা ছোট একটা গেম খেললাম তোর সাথে। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল বলে, তাই নাকি? ছোট গেম? তাই নাকি? ছোট গেমও খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্কে তুই ভালো করে জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়, ডেভিলের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে, আর ডেভিল এবার তাকে কি করে চিনে। ঘুম চড়া মাথাটা আওলা হয়ে যাবে মনে হচ্ছে, ভেবে পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকাল 9টা। নীল বসে আছে মিনিস্টারের পাশে, পাশে দাঁড়িয়ে আছে ফারদিন আলম। আমাকে একটু হেল্প করেন তুফান ভাই। সিটি কলেজের ভিপি আমার টেন্ডারটা নিতে চাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলে। যে আমার উপকার করে আমি তার উপকার করি। আলম, হ্যাঁ ভাই বলো। ওই বিপির বাচ্চাটাকে ঠিক করে দিবি। বেশি পাকনামি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলো যে আপনাকে ধন্যবাদ দিব? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কারো কাছে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবে। আমি রাতে আসবো না। ওকে ভাইয়া। নীল মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরনো স্মৃতি ভুলে থাকি। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। শালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে কেন আসছিস? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়, এতক্ষণ তুই করে বলছিস। আমাকে মেরো না প্লিজ, কি অপরাধ আমার বলো? মিনিস্টারের টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার তুফানের ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করবে তোর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার তুফান ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না। কলেজের বিপির মতো থাকবি। কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই।
বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফারদিন আর আলম হেসে চলে আসে বাসায়। রাত 10:23। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেট। সিগারেট টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নাই, হয়তো কারেন্ট নেই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ নীলের কানে পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। নীল তার কোমরে হাত দিবে পিস্তলের জন্য। এক মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট উপর দিয়ে চলে যায়। নীল এক হাত দিয়ে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে নীল। সাথে সাথে সেই 6 জন মাটিতে লুটিয়ে পড়ে যায়। ও কজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হুঁচুট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশে পিস্তলটা হাতে নিয়েই বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বল, বলছি কে পাঠিয়েছে। আমি বলতে পারবো না। নীল লোকটার হাঁটুর উপর একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে, বল কে পাঠিয়েছে। ভাই আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। ম্যাডাম হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পিছনে লাগে। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিড চলে যাচ্ছে। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে কি করে বা জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া আর তো সম্ভব না। তাহলে সে কি প্রশিক্ষণপ্রাপ্ত কেউ? আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। সাবধান হতে হবে আমাকে। আর কে আমার সাথে এমনটা করতে পারে এটা বের করতেই হবে। নীল চাইলেও কিছু করতে পারে না। নীল সেখান থেকে তার ছোট্ট বাসায় চলে আসে। এটা চৌকিতে বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারের যাত্রায় বেঁচে গেলে ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও, তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস? আমার সাথে তোর কিসের এত শত্রুতা? দেখ, ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না তুফান। অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। নীল মুচকি হেসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। তার প্রিয় মানুষকে আমি কিনে নিয়েছি মানে কি বলো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারতেছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। আর সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। আর না, এবার শুরু হবে আমার গেম খেলা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতে হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটার আর বেশি দেরি নেই। সকালবেলা, সকাল 9:29। নীল ঘুমিয়ে আছে তার ছোট্ট ঘরে। বাহিরে অনেক চিল্লাচিল্লির জন্য নীল ঘুমাতেই পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে প্রথম দিনে সেই 3 জন পথ শিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা আমার খাবার নিচ্ছিস কেন? দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলো কিনেছি, তোরা নিয়ে গেলে আমি খাবো কি? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এই খাবারগুলো আমাদের দুজনকে দে, আমরা আজকে টাকা কম পাইছি। আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এইসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে বলছিলাম না খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলেমিশে খাবার খাবি, তাও আবার ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলেছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে চায় না। দেখো, আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে প্রতিদিন এমন করে আমার সাথে। আয় আমার সাথে। কোথায় যাব ভাইয়া? চল, গেলেই বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট্ট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয় হোটেলে যাবে তাদেরকে নিয়ে। সামনে হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ, আমি পরে খাবো। ভাইয়া তুমি কি ওই ছোট ঘরেই থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ে অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছো। এটা তোরা বুঝবি না। আর শোন, যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো।
এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়ে রাস্তায় আসতে সামনে নীলাদ্রিকে নীল দেখে খুশি হয়। সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাওয়াইছি, প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাওয়াইছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময় এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। ভালো হলো। চলেন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়েই বলে। চলেন। এইভাবে নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের উপর আগে থেকেই দুর্বল, এখন তারা দুজন দুজনকে তুমি করেই বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল, তোমাকে আমার কিছু বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবো? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকাল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে, ওইখানে দেখা করব। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। নীল কল কাটতেই আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ বল। ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে, তোর গলায় এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া ফারদিনকে গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীল এসব শুনে হতভম্ব হয়ে যায়। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আমি এখনই আসছি। নীল তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করতেছে। নীল তার কাছে যায়। ভাই ফারদিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কে করেছে গুলি, খুলে বল। ভাই ডেভিডের ছেলে আসছে বাংলাদেশে, আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে, আলম, দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়, আমি এখানে আছি। পরে আমি পানির জন্য যাই দোকানে, দোকান থেকে পানি এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু দূরেই দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞেস করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজছে আশরাফুল। তোমার কথা না বলতেই ফারদিনের পেটে গুলি করে চলে যায়। তারপর আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুদিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নিব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম। ভাইয়া বলো। ডক্টর কি বলছে? ভাইয়া অপারেশন হচ্ছে। তুই এই রাত ফারদিনের সাথে থাকবি, আমি যাই কাজটা শেষ করে আসি। ভাইয়া কুত্তার বাচ্চা যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার ভাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরে দুই পাশে দুইটা পিস্তল গুজে পিছনে তরোয়ারি নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসায়। বাইক স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গাইড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই, তুই কে? হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে? নীল এই কথা বলে পিছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা গার্ডগুলো 5 কদম পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থাও এমন হবে। নীল এটা বলে কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তালায় একটা গুলি করে। পিস্তল আবার কোমরে গুজে ভিতরের দিকে পা বাড়ায়। ভিতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই আসছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচ্চুকে মেরেছিস, তোকে কিছুই বলি নাই। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কুত্তার বাচ্চা, পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাটা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সে কথাগুলো রেকর্ড করা হয়েছে। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ড চাপ দিয়ে আবার রেকর্ড করে দিয়ে যায়। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের পাড়া। রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন পিট পিট করে চোখ খুলে দেখে নীল এসেছে। হ্যাঁ, তুমি আসছো, আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে মায়ের পেটের
ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে নীল। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে, পরেরটা কিভাবে মেরে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ায় সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশে। হালাল কিছু করতেই জানে না, বেহালালের জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা, আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ার টাকার নেশা সবচেয়ে বেশি। বেহালাল টাকার দিকে সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা। ফারদিন ঘুমিয়ে আছে, সাথে আলম বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলছে। ডাক্তার, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখেন, এই অবস্থায় বাসা নেওয়াটা ঠিক হবে না, 3 দিন পরে নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে। আজকে বাসায় নিয়ে যেতে চাই, আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন। বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ঔষধ লিখে দেয়। সে ঔষধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরে ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল 5টা। কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, স্যার কি দিব? নীলাদ্রি, কি খাবে? তেমন কিছু না, 1 কাপ কফি হলেই হবে। ওকে, এই 2 কাপ কফি। জি স্যার। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের দিকে আর চোখে তাকায়, আর নীল বুঝতে পারে। একটু পরে ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো, কেন রেখেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথা হচ্ছে, আমি যেই দিন তোমাকে প্রথম দেখি সেই দিনই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এইসব ভালোবাসা যে নীলের জন্য না, সে তো অন্ধকার জগতের মানুষ। সেখানে মানুষ এবার চলে গেলে সহজে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টের পাওয়া যায় না। গ্যাংস্টার জীবনে ভালোবাসার নামটা নাই। কি হলো নীল, কিছু বলছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। হয়তো জানলে আমাকে ভালোবাসার কথা বলতে পারতে না, বন্ধুত্বটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এমন কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাই না। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই, প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আসো সেভাবে থাকো, আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলে জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানে বসে থাকে। নীলে যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো আমাকেই ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার জীবনে যে ভালোবাসাটা নাই। আমার সকাল শুরু হয় পিস্তলের গুলির শব্দে। চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমাকে কিছু করতে না পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা জানলে তুমি হয়তো আমাকে মেনে নিবে না। রাত 10টা। ফারদিনকে দেখতে মিনিস্টার আসছে, সাথে আরও অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই, এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল। সে আমার ভাইকে গুলি করেছে। তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দিব। ভাই, আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নেই, আমি খুঁজে নেব তাকে। আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একই সাথে মাটিতে পুঁতে ফেলবো। ভাই, আপনি শান্ত হন, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কি করে শান্ত হব বল? আমার ভাইকে মারার চেষ্টা করে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের ভাইকে মারার চেষ্টা করে। একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কটাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারদিন আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস, আপন কাউকে কেউ মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লাগছে আমার যখন আমার সবচেয়ে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিব, পরে তোকে একেবারে শেষ করে দিব। নীল মেসেজটা পরে একটা চিন্তা করে। এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি। কি বলে মেয়েটা? কিছুতেই বুঝতে পারছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরেছে, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা? খুঁজে বের করতেই হবে।
কেটে যায় 15 দিন। এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের দিন কাটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সে অচেনা মানুষটাকে। বাবা, তুমি বললে তুফানকে এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেই। আরে এত তাড়া কিসের, নিজেই এসে আমার খাঁচায় ধরা দিবে। বাবা, কি বললা? কিছু বুঝলাম না। সব বুঝতে পারবি আস্তে আস্তে। ভাইয়া, আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথে নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেই দিনই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকাল 5টায় বাংলাদেশে ফিরবে। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করো। তোদের ভাই কি সেটা তোরা ভালো করে জানিস। আমার নাম শুনলে সবাই সাবধান হয়, সেই জায়গায় তোরা আমাকে বলছিস সাবধান হতে। ভাইয়া, এত কথা বলো কেন তুমি? এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটাবার ভাবছো? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিচ্ছু হবে না, তোরা অযথাই টেনশন করছিস। আর তোরা থাকতে আমার কিছু হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে, হেঁটে যাচ্ছে রাস্তার দিকে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল উপরে তাকিয়ে দেখার আগেই মেয়েটা বলে, সরি ভাইয়া, দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে ঠিক আছে। আর আমার ধাক্কা লেগেছে, আপনি সরি বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তার দিকে। হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10:56। রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে। চারপাশটা খুব আলোকিত, হালকা বাতাস, রাতের পোকার ডাক কানে ভেসে আসছে। গলির দেয়ালের নিচে ছোট্ট ছোট্ট ঘাস, সেই ঘাসের উপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেটের ধোঁয়াটাও এতটা মিশিয়ে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত, কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনেই যাচ্ছে। চোখ দিয়ে চারপাশটা দেখে, মনে হচ্ছে চারপাশটা আরও বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকে দেখে সামনে 3 থেকে 4টে গাড়ি। সেই গাড়ির লাইটের আলোতেই চারপাশটা আরো আলোকিত করেছে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। সে ড্রাঙ্ক অবস্থায় বুঝে তার সাথে কিছু হতে চলেছে। তাও নীলের কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কীভাবে হয় সেটা উপরওয়ালা জানে। ওয়েলকাম তুফান। আশরাফুল, তুই? কিরে, অবাক হইলে মনে হচ্ছে? অবাক আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি, আসার কথা 6 তারিখ। 2 দিন আগেই চলে আসলে, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটাই গেম, বুঝলে? খবরটা আমরা দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরেও বাপ থাকে। নীল মুচকে হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল নীলের হাসি দেখে বুঝে সে কিছু একটা করেছে। গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? আহা, গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি, তোর মতো 100 জন আসলেও এই তুফানের কিছুই করতে পারবি না? দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, তাকে বুঝিয়ে দে এই আশরাফুল কি জিনিস। দুজন নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই নীল তার বাম হাতটা উপরে তুলে সাথে সাথেই দুটো গুলি এসে ছেলে দুটার কান বরাবর লাগে। দুটো লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জুড়ে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকেই পায় না। কে গুলি করেছে সে বুঝে উঠতে পারে না। কি রে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তার হলো না। পিছন দিক থেকে গুলির জোরে হয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের ছেলে আশরাফুল। কি রে, গেম খেলবি না? আয় খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকিয়ে আছে নীলের দিকে। নীল মুচকি হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে নীলকে মারতে, এখন সে নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটিয়ে দিব। অনেক বেড়ে গেছিস তুই, তুই বেশি দিন বেঁচে থাকবে না, তোর মৃত্যুর সামনে অপেক্ষা করছে। নীলের এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের দুপাশে ফারদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাংয়ের লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দে।
এই কথা শুনে ফারদিন ঠাস ঠাস করে 2টা গুলি করে আসাফুলের ডান পায়ে। আসাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিনই মারবো যেদিন তোর বাপকে মারবো। আসাফুল কিছুই বলতে পারে না, কথা বলবে নাকি পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া তোমাকে বলছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শোনো না। যদি ট্যাগ না করতাম তোমার ফোন তাহলে কিভাবে কি করতাম একবার ভাবছো? এই জন্য তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর এই তুফানকে মারার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই, তোরা হয়তো জানিস না। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফারদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছই। নীল ঘুমিয়ে আসে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে। ফারদিন আলমও ঘুম থেকে উঠে নীলের রুমে টোকা দেয়। ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া দরজা খুলো। নীল এসে দরজা খুলে দেয়। ফারদিন আলম ভিতরে ঢুকে নীল বলে, বাইরে যাবি না কেউ। ভাইয়া কিন্তু ভাইয়া কি গুলি করছে? আশরাফুলের লোক হবে, দাঁড়া আমি দেখি কে। ভাই সাবধান। নীল বারান্দায় যেতেই শুনতে পায়, এই কুত্তার বাচ্চা তুফান, কই তুই বের হ, আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস? নীল বাহিরে উকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। নীল মুচকি হেসে ডেভিডকে বলে, কি রে বাসায় চলে আসছিস দেখি, তোর তো খুব সাহস রে। এক বাপের পোলা হলে সামনে এসে কথা বল। নীল বারান্দা থেকে রুমে এসে ফারদিন আলমকে বলে, আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা, সাথে K98 স্নাইপার নিয়ে যাবে। ডেভিড কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকে শুট করে দিবি। ওকে ভাইয়া। ফারদিন আলম ছাদে চলে যায়। নীল কোমর থেকে দুপাশে 2টা 9mm ক্যালিভারের পিস্তল গুজে বাহিরে বের হয়। ডিরেক্ট ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। নীল জোরে হেসে ওঠে। হাসিটা খুব বিদঘুটে ভয়ঙ্কর। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারবি তোরা? হাসি পাইল রে, অনেক হাসি পাইল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল এই জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠাই দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথাই নেই। ছেলেগুলো কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে, এই মুহূর্তে স্নাইপারের গুলি এসে সবগুলোর মাথা থেতলিয়ে যায়। নীল জোরে হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কি রে আমাকে মারবি না? আয় আয় বেটা ডিব্বার বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই বলে, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ায় আলো দেখতে পারবি না। এইটুকু বলে ওপাশ থেকে কলটা কেটে যায়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ডেভিড কিছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথায় নেয় না, জোরে হেসে চলে আসে বাড়ির ভিতরে। ভাইয়া ডেভিড কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফারদিন আলম চলে যায় রুম থেকে। নীল আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। নীল বসে আছে হেলান চেয়ারে। সামনে নীলাদ্রি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীলাদ্রিও কিছু বলে না। নীল বলল, কেন ডেকেছো? কেন ডাকতে পারি না? তা তো বলি নাই। ওই দিনের পর থেকে তো আর যোগাযোগ করো নাই, একটা বার ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছো। প্রয়োজন মনে করি নাই, প্রয়োজন হলে আমি নিজে ফোন দিতাম। নীলাদ্রি চুপ হয়ে যায়। নীল চেয়ে দেখে নীলাদ্রির মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। নীল বলে, কিছু খাবে? না, আমাকে একটা কথা বলতে পারবা? কি বলো? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমার কোন দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নাই বলো? তোমার সব আছে, তুমি অনেক সুন্দর, যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল। প্লিজ নীল। দেখো আমি আবার বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার জীবনের সাথে তোমার জীবন যায় না। আমি অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগৎ মানে? নীল চুপ হয়ে যায়। কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতাই হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না।
কিছু কিছু কারণে সব শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিচ্ছ না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতের ত্রাস, আমি পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। আমার সাথে তোমার যায় না। আমি কখন মরে যাই টেরও পাইবা না তুমি। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনে এসে। নীলাদ্রি তুফান নামটা শুনে কিছু বলতে পারে না। কি বলবে সে? সে তো জানে নীল সোজা মানুষ। নীল যে তুফানকে জানে, তবুও নীলাদ্রি তুফানকে ভয় পায় না। নীলাদ্রি বলে, এর পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পারে গেছো? বলো নীল, চুপ করে থেকো না। আমি বুঝলাম না, তার সাথে তোমার কিসের শত্রুতা? তুফানকে মারতে চাও কেন? তুফান আমার বাবাকে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আমি তুফানের জীবনটা কেড়ে নিব। ডেভিড, তুই এর পেছনে লেগে থাক। আমি ওর সামনাসামনি হতে চাই। গেম খেলবো আমি তুফানের সাথে, অনেক বড় গেম খেলবো। ঠিক আছে, তুমি যা বলো। কিন্তু বাবা তুফান তো খুব বড় খতরনাক একটা মানুষ। তাকে কি করে মারবো? সব দিক দিয়ে আটকা পড়ে যাচ্ছি আমরা। সেটা তোদের বাপ ছেলের ভাবতে হবে না, যা করার আমিই করব। তোরা দেখ চেয়েছে আমি কি করি। নীল কি বলবে নীলাদ্রিকে? তোমাকে আমি কি বলবো নীলাদ্রি? এখন হয়তো আমাকে কিছু বলবে না। যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে তুমি, আমাকে সহ্য করবে না। কিন্তু আমি ঠিক তার কোনো দামই দিবে না তুমি। নীল এইসব ভাবে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে সেই অচেনা মেয়েটা ফোন দিয়েছে। নীল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কিরে, আজকাল দেখি প্রেমিকা নিয়েও ঘুরিস, খুব সুখে আছিস মনে হচ্ছে। নীল চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাহলে কি সেই অচেনা মেয়েটা দেখছে আমাদেরকে? কিন্তু আমরা এখানে আছি সে জানবে কিভাবে? কিরে, কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপন হারানোর কষ্টটা আজকে বুঝবি তুই। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। নীল মুচকি হাসে। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে আছে। নীল মুচকি হাসেই বলে, ওকে। ওপাশ থেকে ফোন কেটে দেয়। নীলাদ্রি বলে, কি হয়েছে? কে ফোন করেছে? সেটা পরে জানতে পারবে। আমি তোমাকে যা যা বলবো তাই তাই করবো আজকে। কি হয়েছে বলো? যা বলেছি তাই করবা। আমি যেভাবে বলবো সেভাবে সব করবা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো? পরে জানতে পারবে সব। রাত 11টা। নীলাদ্রি তার বাসার রুমে বসে আছে। একটু পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। নীলাদ্রি ভাবতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কেন এমন করবে? কি রহস্য আছে? নীলাদ্রি এইসব ভাবে হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায়। নীলাদ্রি জানলা দিয়ে তাকে দেখে 3 থেকে 4টা গাড়ি তাদের বাসার নিচে দাঁড় করিয়েছে। নীলাদ্রি হালকাভাবে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ারই কথা। নীলাদ্রি আরও দেখে গাড়ি থেকে অনেক লোক নামছে। নেমে নীলাদ্রির বাসার ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না। সাথে সাথে সিকিউরিটির কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। নীলাদ্রি এবার অনেক ভয় পায়। কি করবে কিছুই বুঝতে পারে না। বারবার নীলের নাম্বারে কল দিয়েছে, কিন্তু কল যাচ্ছে, নীল রিসিভ করছে না। হুট করে নীলাদ্রির রুমের দরজায় টোকা দেয়। নীলাদ্রি আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। দরজা খুলতেই নীলাদ্রির গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে তোর প্রাণ প্রিয় নীলকে, আজকে দুজনকে একসাথে মেরে মাটিতে পুঁতে দিব। কে তোমরা? আমার কাছে কি চাই? আর নীলকেই বা কেন খুঁজতেছো? উপরে পাঠাবো তোর নীলকে, সাথে তোকেও পাঠাবো, ফোন কর তোর নীলকে। নীলাদ্রি নীলকে কল দেয়। এবার নীলের ফোনটা বন্ধ। নীলাদ্রি কি বলবে, জবান বন্ধ হয়ে গেছে তার। হঠাৎ নীল হাতে তালি বাজিয়ে পিছন থেকেই বলে, বাহ ডেভিড বাহ, এতই শখ আমাকে মারার? তুই তো দেখি খুব বড় মাপের গাধা রে। এই তুফানকে মারবি আর এই বুদ্ধি নিয়ে? আরে বেটা, আবার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। নীলকে দেখে নীলাদ্রির মুখে হাসি ফুটে ওঠে। আজকে তোদের দুজনকে এখানেই মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে তাহলে মার। তার আগে বল তোর সেই গেমার কই রে? সে তো বললো আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নাই, আমি একাই তোর জন্য যথেষ্ট। হাসি পাইল। ডেভিডের সাথে থাকা ছেলেগুলো নীলকে মারতে আসে। নীল তার পিছন থেকে তলোয়ার বের করে সব কয়টাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ডেভিড আর নীলাদ্রি। নীলাদ্রি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি রে, আয়, মারবি না আমাকে? তুই বারবার ভুলে যাস এই তুফান কি জিনিস। তোকেও আর বাঁচিয়ে রাখবো না, উপরে ভালো থাকিস।
নীল এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের মুখে শুট করে দেয়। ডেভিড মাটিতে পড়ে যায়। নীলাদ্রি চিৎকার করে উঠে পিস্তলের শব্দ পেয়ে। নীলাদ্রি চোখ খুলে তাকে দেখে ফুলর বড়া লাশ রক্তে ভেজে যাচ্ছে। এইসব দেখে নীলকে জড়িয়ে ধরে নীলাদ্রি। ভয় পাইছো? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সত্যি বলছো? তোমার সাথে নিয়ে যাবে? সত্যি। নীলাদ্রির চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই সে চোখের পানি গাল বেয়ে পড়বে। এই কি হয়েছে, কান্না করছো কেন? কিছু না। হয়েছে, এখন চলো। সেদিন রাতে নীলাদ্রিকে তার বাসায় নিয়ে যায়নি। নীলাদ্রি নীলের বাড়ি দেখে হা হয়ে আছে। এত বড় বাড়ি কখনো দেখেনি নীলাদ্রি। নীল বলে, কি হয়েছে, কি দেখো? এত বড় বাড়ি তোমার? কেন, পছন্দ হয় না তোমার? হয়েছে। আমার রুমে এটা, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বাম পাশের রুমে আমার ভাইরা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। নীলাদ্রি চলে যায় রুমে। সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজের মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না, সে নিজেই সব কিছু করে দিচ্ছে। ফারদিন আর আলম ঘুম থেকে উঠে নিজে এসে দেখে নীলাদ্রি খাবার দিয়ে টেবিলে সাজাচ্ছে। ফারদিন আলম অবাক, এত কিছু রান্না করেছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এইখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ফারদিন আলম আবুল হয়ে গেল নীলাদ্রির কথা শুনে। আলম বলল, আপু, আমরা তোমাকে জিজ্ঞেস করেছি, ভাইয়া কেন বলবে? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফারদিন আলমের দিকে তাকায়, অবাকের উপর অবাক হচ্ছে। তারা দুজন, অবাক হওয়ারই কথা। এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় থাকবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারেনি। তাহলে তো ভালোই হলো, সুন্দর একটা ভাবি পেলাম। কি বলিস ফারদিন? কিন্তু ভাইয়া আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরো খাবারের টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফারদিন আর আলম। নীলাদ্রি রান্নাঘরে। কিরে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফারদিন আর আলম কথা বলে না। নীল আবারও বলে, কিরে, কথা বলছিস না কেন? হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। ভাবি শুনে নীলের চোখ বড় বড় হয়ে যায়। পুরো কুচকে তাকায় নীলাদ্রির দিকে। কিরে, কে ভাবি? কাকে ভাবি ডাকিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করি নাই। ভাইয়া, এসব বলে লাভ নাই। আমাদেরকে না জানিয়ে বিয়ে করছো, আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা। আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই। আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে আসছো? সে মিথ্যে বলেছে। কি নীলাদ্রি, বলো। নীল নীলাদ্রির দিকে লাগে ওকে তাকায়। ফারদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীল নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। নীলাদ্রি, কি হচ্ছে এসব? কেন, কিছুই তো হয় নাই। আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ। আমার সাথে তোমার এসব হবে না। এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই তারও কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। নীল রুম থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় দরজার পিছনে ফারদিন আলমকে দেখে। তারাও এই কথাগুলো শুনে ফেলে। চুপ করে নিচে চেয়ে চলে যায় ফারদিন আলম। নীল বসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারিদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াইতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলি এসে লেগে মরে পড়ে থাকে তার কোনো গ্যারান্টি নাই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না। নীল এইসব ভাবতে ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলো ক্লাব তার সব। মদ হাতে কষ্ট দূর, মদ হাতে নাই তো কষ্ট সাথে। রাত 11টা বাজে 13 মিনিট। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলো চারিদিকে
ছিঁড়িয়ে পড়েছে, মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল, শার্টের বুকের এক বোতাম খোলা, ঠোঁট বেরিয়ে মদের কেমিক্যাল লেপ্টে পড়েছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত নীল। চারদিকে এতটা নীরবতা যে রাস্তায় কুকুরটাও আজকে নেই, নাই করে কুকুরের ডাক। হুট করে সামনে হুইল চেয়ারে আশরাফুল এসে বলে, বাচ্চা, তোকে আজকে একেবারে শেষ করে দেব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটা কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে তোর জীবন শেষ, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথেই নীলের পিছন থেকে মাথায় রড দিয়ে কেউ যেন বাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড় গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে নীলের। নীল ঝাপসা চোখে পিছনে তাকিয়ে দেখে অবাক। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে আছে। কাছের মানুষ এতটা বেইমানি করবে ভাবতেও পারেনি নীল। বিপদে আপদে পাশে থেকেছে যার, আজ সে কিনা বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষই বেইমানি করে, যাকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করি আমরা, দিন শেষে সেই মানুষের বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ বেইমানি করে না, বেইমান করে আপন মানুষেই। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সব কিছু নিছু, টাকায় দুনিয়া সব কিছু। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। রাত 12টা। রাস্তার পথ শিশুরা খাবার নিয়ে জোগাড় করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে। এখানে তারা প্রতি রাত ঘুমিয়ে থাকে। পথ শিশুদের রাতের জায়গা আর দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না, ওইটা কি মানুষের মতো লাগতেছে? তুই যা, আমার ডর করে, জিনভূত হবে মনে হয়। দূর, তুই খাবার নিয়ে তো ঠিকই কাজে লাগাতে পারস। আরে চল তো আগে দেখি কি এটা। পথশিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম, দেখ না, এটা তো ওই দিনের সে ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতেছস তুই? আরে হবে তা। তারা তিনজনে তুফানকে দেখে অবাক হয়। তারা ভয় পায় কারণ রক্তের জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউ ভয় পাবে। ভাই তোরা তাড়াতাড়ি ধর ভাইয়াকে, নিয়ে যেতে হবে হাসপাতালে। হে ধর, এই সুমন না, ধর বেটা। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হসপিটালে। এত রাতে হসপিটাল খোলা থাকবে কিনা সন্দেহ। বেশ দূর যেতে হয় না, একটু দূরে একটা বড় হসপিটাল আছে, সেখানে নিয়ে যায় তারা। স্যার, এই ভাইয়াটাকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখাবো? হাসপাতালের কাজ শেষ তো। স্যার আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাই আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়াই। আপনার পায়ে ধরি, দেখেন। কিন্তু কিভাবে এমন হলো? আমরা জানি না, আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরেই এই ভাইয়া রক্তাক্ত শরীরে পড়ে আছে, পরে আমরা নিয়ে এসেছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও, এইদিকে আসো তো। এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। জি। পথ শিশুরা বাইরে বসে আছে। প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডক্টর বের হয় ভিতর থেকে। ডক্টর বের হয়ে দেখে তারা তিনজন জেগে বসে আছে। ডক্টর ভাবে একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে, তাদের না দেখলে হয়তো বুঝতোই না। স্যার, ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে। তোমরা গিয়ে ওই পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডক্টর তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয় নাই তো তোমার? কথা বলো প্লিজ। আপনি কি হন নীলের? জি, আমি তার স্ত্রী। আপনি কে বলছেন? আমার নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথার অপারেশন হয়েছে, এখন সে বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হাসপাতালে বলেন আমাকে, প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আপু, কি হয়েছে ভাইয়ার? তোমাকে এমন লাগছে কেন? বলো। নীল হাসপাতালে আছে। এইটুকু বলে নীলাদ্রি তারপর বের হয়ে বাসা থেকে। নীলাদ্রির পেছনে ফারদিন আলম। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনের লাইট জ্বালানো। নীলাদ্রি ফাহমিদ আলম দৌড়ে যায়। ডক্টর, আমার নীল কোথায়? তার কি হয়েছে বলেন। সে হাসপাতালে কেন? কোথায় আমার নীল? প্লিজ আপনি শান্ত হন। উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার নীলের কাছে যেতে চাই। আমি নীলকে দেখব। আপু, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।
সকাল 10টায় নীলের জ্ঞান ফিরে আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে, সাথে ফারদিন আলম। দরজার বাহিরে সেই পথ শিশু 3জন বসে আছে। নীলের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের 4 দেওয়ালে একটা রুমে বেডে শুয়ে আছে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? ফারদিন, ডক্টরকে ডেকে নিয়ে আসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডক্টর কেবিনে ঢুকেই বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে। আপনি নাকি রাস্তায় পড়েছিলেন, তারপর 3জন পথ শিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই 3জন কোথায়? আমি তাদেরকে দেখতে চাই। ওরা বাইরে বসে আছে। জানেন স্যার, রাত তারা জেগেছিল। ডক্টর সেই 3জনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ারই কথা। ভাইয়া তুমি কেমন আছো এখন? ভালো, আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের শরীরে অনেক ময়লা। আরে আয়, তোরা তো আপন মানুষ আমার, ময়লায় কিচ্ছু হবে না। 3জনে নীলের পাশে বসে আছে। নীল উঠতে চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই কি করো তুমি? এখন উঠতে হবে না। ফারদিন, হ্যাঁ ভাইয়া বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সবসময় তাদের 3জনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফারদিন তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়, ভর্তি করিয়ে দিয়ে আবার চলে আসে হসপিটালে। বিকেল 5টা। নীলাদ্রি বসে আছে নীলের পাশে। ফারদিন আলম বসে আছে চেয়ারে। আলম বলে, ভাইয়া কি হয়েছিল? কে এমনটা করেছে? সুস্থ হয়ে নেই, তারপর বলবো। কার এত বড় সাহস? তোমাকে বলতেই হবে কি হয়েছিল। তোরা এত পাগলামি করিস না, যা করার ভালো হয়ে করব। একটাকেও ছাড়বো না, সব কয়টাকে কুপিয়ে টুকরো করে রাস্তায় কুকুরকে খাওয়াবো। চারদিকে নাচ গান মদ আড্ডা, লালচে বাতি ছড়াছড়ি চারপাশ। সাউন্ড বক্সের শব্দ কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট। বসে আছে সামনে হুইল চেয়ারে আশরাফুল, সাথে আরো কয়েকজন। মিনিস্টার, ধন্যবাদ আপনাকে। কি চাই বলেন? না মানে একটু যদি শরীরটা গরম হতো। ওকে, বুঝেছি। রোমান? জি ভাই। কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দিই। ওকে ভাই। আমার শিকারকে অন্য কেউ শিকার করবে, তা কিভাবে হয়? আর তুফানের তো কই মাছের চান বেঁচে গেল আমার হাতে। মরলে হয়তো বেঁচে থাকতো না। এবার একটু অন্যভাবে খেলা যাবে। রাত 11:19। নীল শুয়ে আছে বেডে, সাথে নীলাদ্রি। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউ পাগলের মতো হয়ে যায়। কি করবে ভেবে পায় না। সেদিন বাসা থেকে না গেলে আজ এমনটা হতো না। কিসের এত রাগ তোমার? হ্যাঁ, মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। মারতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো, বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। আসো খাবে, আস্তে করে ওঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাই। চেষ্টা করো ওঠার। নীল শোয়া থেকে উঠে বসে। নীলাদ্রি নীলকে খাইয়ে দেয়। খাওয়ার পরেও ঔষধ খাইয়ে আবার শুয়ে দেয়। এইভাবেই নীলাদ্রির কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে নীল সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় নীল। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়া, পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আশরাফুল। ভাই তো উঠি এখন। তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকেও একটু দেখবেন। কথা খারাপ বলেন নাই। হ্যাঁ, আপনি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন। আমি আপনাকে সাহায্য করব না তা কি হয় নাকি মিনিস্টার সাহেব? তো আজকে উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ওকে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাহিরে। বাহিরে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। এই কি হয়েছে? গাড়ি ব্রেক করলি কেন? স্যার, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ির গ্লাস নামিয়ে বাহিরে উকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়? যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখের ভুরুতে রিং, চোখগুলো লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিনিস্টারের কথা শুনে হেসে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা।
মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই তুফান ভাই আপনি কি রে, অবাক হইলি মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন কিন্তু কি করে? সেদিন তো চুপ কর, আর কিছু শুনতে চাই না। তোকে আমি আপন মানুষ ভেবেছিলাম, আমি তোর সব কাজে সাহায্য করেছিলাম। আমি তোকে মিনিস্টার বানিয়েছি, তোকে টাকার মালিক বানিয়েছি। আর তুই কি না আমার সাথে বেইমানি করলি? তুই চাইলে কোটি টাকা তোকে দিতাম। তুই বলেছিস তোর টেন্ডারে অন্য কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তা হতে দেইনি। আর তুই কিছু সামান্য টাকার জন্য আমাকে মারার জন্য বিক্রি হয়ে গেলে আমার শত্রুর কাছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ভাই মাফ করে দিন। পাছাড় বলছি, তুই জানিস আমার সাথে যে উঁচু করে কথা বলে আমি তাকে বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যে বললে? মৃত্যুর মুখে থেকেও মিথ্যা? আশাফুল কোথায় সেটা বলতে বলেছি। ভাই জানি না। উপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা বলে তুফান মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বর্ষার মাঝে মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলে দৌড়ে পালায়। তুফান হেসে দেয়। সকালবেলা আশাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকায় মানুষের ঘুম খুব ভালো হয়। আর সে চিন্তাহীন ঘুমে যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে তাহলে ঘুমটা ভয়ে পরিণত হয়। আশাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, তুফানকে মারতে পারলি না, এবার নিজে মরার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ভালো করে এক হাতে চোখ কষলিয়ে বলে, তুফান বেঁচে আছে মানে কি? তাকে তো শেষ করে দিছি। আর তুফান বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে তুফান, এখন তোর পালা। কি? মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার। আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। ঠিক আছে। আশরাফুল কল কেটে দেয়। বিছনা থেকে নেমে হুইল চেয়ারে বসে। গিলাসে থাকা পানি পুরো শেষ করে ভাবে, তাকে তো মেরে ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে মারলো কখন? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাইয়া একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? দেখ ভাইয়া, নীলাদ্রি আপুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলাতে নীল আলমের দিকে লাগি লোক নিয়ে তাকায়। ফারদিন বলে, ভাইয়া আলম ঠিকই বলছে, নীলান্দি আপুকে বিয়ে করো। তোরা এসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এমন কথা বলছিস? ভাইয়া, নীলান্দি আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতাল ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছি। এসব নিয়ে পরে ভাবা যাবে, আমি একটু বাইরে গেলাম। নীলাদ্রি দরজার আড়াল থেকে সব শুনে ফেলে। মুচকি হেসে বিছনায় পড়ে কোল বালিশে মুখ গুজে দেয়। নীল বাইরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে। দোকান থেকে চলে যায় কলেজের পাশে। পুকুরের পাশে রাখা ছোট্ট বেঞ্চ, সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়। সিগারেট ফেলে দিবে এমন সময় তার ফোন বেজে ওঠে। নীল নাম্বার দেখে মুচকি হেসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম তুফান। আমারও একই কথা। এতদিন কই ছিলে? নাকি ভয় পাইলি? বলেছিলি দেখা হবে, পরে তো আর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছের জান রে, মরে গিয়েও বেঁচে গেলে সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। হাসি পাইল রে। খুব সুন্দর জোকস বলতে পারিস তুই। ভালো লাগছে জোকসটা। তোকে আমি যদি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না। খেলা হবে, ভালো থাক। দেখা যাবে কে কাকে কি করে খুঁতবায়। বাবা, তোমার দরবারে সব ভাগুলের খেলা। আমার সাথে গেম খেলে মাথা মুঠা মেয়েটা। আমি একটা কথা ভেবেই পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা? যাই হোক, তার মৃত্যু আমি নিজের হাতেই দিব। রাত 12টা বেজে 9 মিনিট। চারিদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বারের টেবিলের উপর বসে আছে অচেনা সেই মেয়ে। তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারিদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে উঠাতেই গান বন্ধ। সাথে নাচানাচি। আঙ্গুল দিয়ে সবাইকে বের হতে বলে। সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়েটা বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? সেটা তো আপনি জানেন। আমি কি বলতে চাই?
মুচকি হাসি মেয়েটা, হাতের আঙ্গুলে একটা চাবি রিং, সেই রিংয়ে শুধু একটা ছোট্ট চাবি। হাতের আঙ্গুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যে কথা একা করতে পারবি না সেই কাজ করতে চাস না। আর তুই তো জানিস তুফান কি মাল, সে তো আগুনের উপর দিয়ে দৌড়ায়। আর আমাকে বলতে ভুলে গেলি, রক্তের গরম আছে তোর। কি করব? সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি। কিন্তু আপনি তুফানের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো? আমার বাবাকে তুফান মেরে ফেললো। তোর বাবাকে মেরেছে দেখে তুই সাথে সাথে তুফানকে মারতে গেলি, আর আমার বাবাকে মেরেছে আজ 3 বছর আগে। কই, আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তাকে মারতে হবে। আমি মাথা ঠান্ডা রেখে খেলে যাচ্ছি তার সাথে। এটাই শেষ খেলা তার সাথে। এই খেলায় আর মিস হবে না। তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুজন লোক গাড়ির সামনে আলগি করে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক কষায় আশরাফুল জেগে যায়। কিরে, গাড়ি থামিয়েছিস কেন? চুপ। এই শালা, গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে এইসব বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষ নাই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উকি দেওয়ার সময় চেয়ার সহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতে সামনে বড় শক্ত জুতা দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত দেখে আশরাফুল অবাক। দম বন্ধ হওয়ার অবস্থা তার। হাতে তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। তুফান, তুই? কি রে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি রে, তোকে তো আমি মারবো না, আর মরার আগে এসব বলছিস? আমাকে ছেড়ে দে তুফান। এই শহরে কোনো পোলার জন্ম হয় নাই যে এই তুফানকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে। এমন কোনো পোলা পয়দা হয় নাই রে। দেখ, আমাকে ছেড়ে দে। আমি দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না। আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দিব। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না। তুই বলবি না? আমি জানি না, জানলে বলে দিতাম। ওকে, উপরে ভালো থাকিস, গুড বাই। তুফান তার হাতে থাকা তরোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্তের ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে। তুফান তরোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খুরশার ভিতরে রেখে বাইরে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেক বুকের ডান পকেটে, আর সাথে 2টা সাদা চামড়ার মেয়ে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ঢকঢক করে খাচ্ছে। নাই কোনো চিন্তা। লাগলে আরও পাবি। এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার খুলিটা উপর দিয়ে বের করো। ডন, আমার তো চাই শুধু টাকা। আপন মানুষ দিয়ে কি হবে, টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা, যখন যা চাবি তাই পাবি। হুম। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে দুটোর গাল ভরে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়েটা মুচকি হাসে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। চা টেবিলে রেখে নীলের পাশে বসে নীলাদ্রি চেয়ে আছে নীলের মুখের দিকে। মুচকি হেসে মাথায় হাত দিয়ে বলে, নীলাদ্রি, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, ওঠো চা খাবে। আর ফ্রেশ হও, একটু বাহিরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফাদিনকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটা দরকার নেই। নীলাদ্রি রাগ দেখিয়ে বের হয়ে যায় নীলের রুম থেকে। নীল মুচকি হেসে বিছনা থেকে উঠিয়ে চায়ের কাপ হাতে নেয়। 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। কিছু হয় নাই। তো তোমাকে রাগি রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ের সাথে কিছু হয়েছে? হয়েছে, তোর আপু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। নীল সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথাটা বলে। নীলাদ্রি রাগী লোক নিয়ে তাকায় নীলের দিকে। নীল চোখ টিপ দেয় নীলার দিকে। ফারহান বসে আছে টেবিলে খাবার নিয়ে। নীল বলে, কি রে, আলম কোথায়? ভাইয়া, সে ঘুমাচ্ছে এখনো। দেখেছি বলে একটু পরে উঠবে।
নীল খেয়ে আবার উপরে যেতে নিলে নীলাদ্রি বলে ওঠে, ফারদিন, আমি একা যাব বাইরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু আমি যাই তোমার সাথে। না, আমি একাই যেতে পারবো। ফারদিন গাড়ির চাবি দেয়। নীল সিঁড়িতে দিয়ে উপরে উঠে যায় নীলাদ্রির রুমে। নীলাদ্রি উপরে উঠে তার রুমে যায়, গিয়ে কাপড় খুলতে নিলে নীল গিয়ে আটকায়। নীলাদ্রি নীলকে দেখেই অবাক। এই, তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি আমি লুচু তাই না? দেখাচ্ছি লুচুগিরি। নীল নীলাদ্রিকে ফেলে দেয় বিছনায়। নীলাদ্রি কিছুই বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটু হেলে খাটে রাখা গাড়ির চাবি হাতে নিয়েই বলে। নীলাদ্রি খুশি হয়ে বিছনা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। নীল বসে আছে বাইকে। নীলাদ্রি বাইক দেখে বলে, ওরাও বাইকে যাব? নীল নীলাদ্রির দিকে তাকিয়ে গ্রাস। নীলাদ্রিকে খুব সুন্দর লাগছে। নীল হা করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি হাতে ধাক্কা দিয়ে বলে, এই, কি দেখো এভাবে? না কিছু না, উঠো। নীলাদ্রি বাইকে উঠে বসে। নীল বাইক চালাতে থাকে। হাই লেনে গিয়ে হাই ব্রেক করে নীলাদ্রি নীলকে চাপড়ে ধরে। এই, কি হয়েছে? এভাবে কেউ ব্রেক করে? নীল মুচকি হেসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2:23 নীল বসে আছে। নীলের কাঁধে আর হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে। নীলাদ্রি কিনেই যাচ্ছে। নীল বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে নীল আর নীলাদ্রি। ফারদিন আলম বসে আছে সোফায়। এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞেস কর, আমাকে শেষ করে দিছে এই শয়তান মেয়ে। কি আমি শয়তান? শয়তান না তো কি? আজকে তোমার খবর আছে। নীল কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে। হুট করে আলমের ফোন বেজে ওঠে। আলম বসা থেকে উঠে চলে যায় রুমে। নীল ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আলমের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার সামনে আসতেই শুনতে পায়, ম্যাডাম, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দেব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয় সকাল 9টায়। নীল মুচকি হেসে দরজার সামনে থেকে চলে যায় আর ভাবতে থাকে, নিজের ঘরেই বেইমান মানুষ। আপন মানুষগুলো তো খুব ভয়ানক হয়, উপকারের দাম দেয় না। তাদের চাই টাকা, টাকার জন্য তারা সব করতে পারে। দুধ কলা দিয়ে কালসাপ ভরো করেছি আমি। ভালোই হলো, সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো। নীল বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে, চোখের পানি টলমল করছে। জুড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এই দুনিয়ায় কত রকমের বেইমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেইমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরে বেইমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি, দিন শেষে সেই সবচেয়ে বড় খারাপ। দুনিয়ায় ভালো মানুষ নেই। নীল কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলে। নীলাদ্রি দরজার পাশে দাঁড়িয়ে নীলের কথা শুনে। নীলাদ্রি নীলকে পেছন থেকে কাঁদতে দেখে কাঁধে হাত রাখে। নীল পিছনে চেয়ে দেখে নীলাদ্রি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছিয়ে বলে, তুমি এত রাতে আমার রুমে কি করো? আর এত রাত জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আজ শুনতে চাই। আমার অতি শুনে কি করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট আমার সয় না। আমার অতীত শুনবে? হুম। তাহলে শোনো। ছোট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুল ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা 2টা বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউর সাথে থাকতো। আমার মা অসুস্থের সময় বাবাকে জানিয়েছে, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ আমি একদিন পড়ার টেবিলে বসে পড়ছিলাম, পরে শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে মনে হয়। একটু পরে শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সা দরকার নেই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাবো আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দৌড়ে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে।
মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি হলো মা? বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুনে অনেক অবাক হই। পরদিন মাকে নিয়ে চলে যাই গ্রামে খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর বলেছে ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মার দিকে তাকাই। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিন ডক্টরের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না। টাকা লাগলে আমি দিব, তবুও আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কিনা তাও বলা যাবে না। নীল থেমে যায়। নীলাদ্রি বলে, সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দেয়, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখে নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতে কান্না শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে খালা কান্না করছে। নীলকে দেখেই দৌড়ে আসে। বাবা তুই কোথায় ছিলি? তোর মায়ের নাই। এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভিতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকি। জানুন রাত্রি, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে। একটু পরেই উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়। আমি তো তোর মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেই। আমার আর আসে নাই। মা ঘুম থেকে উঠে নাই, আর শেষ ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে নামি দামি মানুষ হব আমি। টাকার উপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব আমি। মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, আর সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ। টাকা পয়সার হাতের ময়লা এখন। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালার বাসায় যায়নি, চলে যাই ঢাকায়। সেই বাবা নামের অমানুষটাকে খুঁজে বের করি। কিরে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নেই তোর। চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই। কি কাজ? শেষ করে যাই বাবা নামের অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামের অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বের হতে চাইলে পেছন থেকে কলার চেপে ধরে মিলি নামের সেই অমানুষের মেয়েটা। তাকেও গলার ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মা এসব থেকে স্ট্রোক করে মারা যায়। চলে আসি আমি সেই বাড়ি থেকে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলাদ্রি ভাবে, একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। নীলাদ্রি, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাত তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। নীল নীলাদ্রিকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। নীল বিছনায় বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। আলমের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কই যায় কি করে। নিজের বাসায় থেকেও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। নীল কল কেটে দেয়, বিছনায় গায়ে লিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে নীলের চোখে। নীল ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আলম। সামনের সেই অচেনা নামে। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করার মানে কি? বলেছি তো কাজ হবে। কাজ না হলে জোর করে হতে হবে। আমি চাই তুফানের লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে তুই কি করবি? আর বেঁচে আসিস কিভাবে? তুফান তুই? ভাইয়া তুমি? এত অবাকের কিছু হয় নাই। আর মিলি, তুই বেঁচে আছিস আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না। কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি, পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? পেছনে তাকিয়ে দেখ। ফারদিন পিস্তল ঠেকায় নীলের মাথায়। তা দেখে নীল অবাক। হেসে দেয় মিলি, সাথে আলম। ফারদিন, সরি ভাইয়া, জীবনে বাঁচতে হলে টাকার দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা। এখন পেয়েছি কোটি টাকার চেয়েও বেশি, তার বদলে তোমাকে নাই করে দিলাম। এই বলে নীলের বুকে ডান পাশে গুলি করে দেয় ফারদিন। নীল মাটিতে পড়ে যায়। হেসে উঠে সবাই। কিরে মারবি না আমাকে? আয় মার। ঠাস ঠাস করে 3টা গুলি এসে 3 জনের কপালে পড়ে যায় মাটিতে। নীল মাথা ঘুরিয়ে তাকায় পেছনে।
মেশিন হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে, পিস্তলের বুলেট চাপটি লেগে থাকে সেই জ্যাকেটে। নীলাদ্রি এগিয়ে আসে নীলের সামনে। কে মিস্টার তুফান, কেমন দিলাম? ভালো দিয়েছ, এখন আমাকেও দাও। নীল এই কথা বলাতে নীলাদ্রি হাতে থাকা মেশিন ফেলে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে আর বলে, না, আমার তুফানকে মারতে পারবো না আমি। তুমি যে আমার কলিজা, আমি যে তোমাকে ভালোবাসি। নীল নীলাদ্রিকে জড়িয়ে ধরেই বলে, গেমটা ভালো ছিল। মনস্টার গার্ল বলে কথা। তুমি গ্যাংস্টার, আমি মনস্টার। নীল নীলাদ্রিকে নিয়ে বাইরে যায়। নীল বাইকে উঠেই বলে, নীল যাওয়া যাক ভালোবাসার শহরে। চলুক ভালোবাসা তোমার আমার। বাইক ফুল স্পিডে দিয়ে চলে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসায় বেঁচে থাকুক সারা জীবন। সমাপ্ত।